তুমি আমাকে ছেড়ে এইভাবে চলে যাবে? তুমি আমার ইমোশন নিয়ে এভাবে খেলা করবে? আমি এটা কখনো চিন্তা করিনি। তাহলে কি আমি ভুল করেছিলাম তোমাকে বিশ্বাস করে? তাহলে কি আমি ভুল করেছিলাম আমার সর্বস্ব তোমাকে দিয়ে? তুমি কেন আমার সাথে এরকম প্রতারণা করলে? কেন কেন কেন? আমি তোমাকে কখনো ক্ষমা করবো না। অনেক ছোট্টবেলায় আমার মা মারা যায়। তারপর আমার বাবা অনেক যত্ন করে আমাকে আজকে এই পর্যন্ত এনেছে। আমি এখন ইডেন মহিলা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করছি। স্টুডেন্ট হিসাবেও মোটামুটি ভালো ছিলাম, একদমই খারাপ ছিলাম না। যেহেতু এখন আমি ভার্সিটিতে আছি, অনেক বড় হয়ে গেছি, সেই হিসেবে আমাকে কিছু জিনিস ভাবতে হয়। হঠাৎ করে আমার মাথায় চিন্তা আসলো যে আমি গান করব। ভাঙাচোরা গলা অথচ গানের স্বপ্ন, গান শেখার স্বপ্ন। আমি আমার বাবাকে ফোন করে বললাম, বাবা আমি গান শিখতে চাই। বাবা বলল, মা তুই গান শিখবি? আমি বললাম, হ্যাঁ বাবা, আমার গান খুবই ভালো লাগে, আমি গান শিখতে চাই। তারপরে আমার বাবা একটু অখুশি ছিল যে গান এটা তো অবশ্যই ইসলামিক বিরোধী, এটা ইসলামের সাথে যায় না। তবে তারপরও আমি যেহেতু জিদ্দি মেয়ে, আমার মা বাবার একটি আদরের মেয়ে, যার কারণে আমার বাবা রাজি হয়। এরপর আমি গান শিখি। এভাবে আমার গান সাধনা চর্চা করতে করতে আমার কখন যে 4 বছর কেটে যায় আমি বুঝতে পারিনি। তারপর আমি মাস্টার্স কমপ্লিট হয়ে যায়। এরপর আমি বাসায় চলে আসি। বাবাকে বলি, বাবা আমার চাকরির জন্য ট্রাই করতে হবে। তো বাবা বলল যে তোর চাকরির কি দরকার মা, তুই যে গান শিখছিস, যে সুন্দর কণ্ঠ তোর, এখন তো বিভিন্ন জায়গায় শো, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করলেই যথেষ্ট। আর আমার তো টাকার অভাব নেই, আমি তো শুধু তোকে গান শেখাচ্ছি তোর ইচ্ছে পূরণের জন্য, আর কোনো কারণই নেই এখানে। তো আমাদের বাসাটা মানে একদমই গ্রামে, তবে খুব সাজানো গোছানো সুন্দর একটি গ্রাম। আমাদের গ্রামের নাম শিমুলপুর। অনেকেই আমাদের এই সাজানো গোছানো সুন্দর প্রকৃতি, সুন্দর গ্রামের কথা অনেকের মুখে শুনে থাকে। এই গ্রামেরই প্রভাবশালী আমজাদ চৌধুরীর মেয়ে আমি। আমার নাম বৃষ্টি চৌধুরী। তো বাসায় চলে আসলাম। আসার পরে আমি গ্রামে ছোটাছুটি করি, গ্রামের ছোট ছোট বাচ্চাদের নিয়ে অনেক গান করি, অনেক মজা করি, খুব ভালো লাগে। তো গ্রামের অনেকে বলে যে হ্যাঁ এত বড় মেয়ে, ঢাকায় থেকেছে, পড়াশোনা করেছে, কোনো চাকরি বাকরি না করে এরকম গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, গান করে, এই কেমন? আবার অনেকে আবার বলে, আরে না চুপ করেন, যদি শুনতে পায় তাহলে তার বাবা আপনার একদম খবর করে ফেলবে। তো এরকম বিভিন্ন কানাঘুষা হয় আমাকে নিয়ে, যে আমি গান টান করি, এখানে সেখানে যাই, বিভিন্ন ছেলেদের সাথে আমার চলাফেরা মেশা। যেহেতু আপনারা সবাই বর্তমান যুগের ছেলে মেয়ে, আপনারা সবাই জানেন যে গানটা কেমন। তো গান যখন কোনো স্টেজে করা হয় সেখানে প্রচুর মানুষ থাকে। তো আমরা যেহেতু বড়লোক, এই জিনিসটা আমাদের কাছে আসলে এতটা আমি করিনি। কি হবে তাতে, আমি শো করতেই পারি, আমি পারফর্ম করতেই পারি বিভিন্ন অনুষ্ঠানে। তো এভাবে আমি একসময় একটি গান করেছিলাম। সেই গান শোনার জন্য সেখানে প্রায়
1 লাখ বা 1.5 লাখের মতো মানুষ হয়েছিল। তো সেখানে একটি ছেলে ছিল, সেই ছেলেটি নাকি আমার গান খুবই ভালো লেগেছিল। তো আপনাদেরকে বলে রাখা ভালো, তার অর্থনৈতিক অবস্থা নাকি ততটা ভালো ছিল না। আর আমার কথা যেহেতু আপনারা জানেন যে আমি শিমুলপুরের চৌধুরী বংশের একটি মেয়ে, তো ছেলেটি জানতোই যে এটা কখনোই সম্ভব হবে না। তো আমার গান শুনে নাকি আমাকে তার খুবই 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 মানে ভালো লেগেছে। তো সেই ছেলেটি হঠাৎ করে আমাদের বাসায় আসলো। আমার অনুষ্ঠান শেষ, তো তারা বিভিন্নভাবে আমাকে অনেক পেমেন্ট করার চেষ্টা করছে। আমি বলছি যে এটা আমার ইনকাম সোর্স না, আমি শুধুমাত্র মজার জন্য আমি এই পেশাটা বেছে নিয়েছি, মানে আমার ভালো লাগে এই জন্য, আমার কোনো টাকার দরকার নেই। আমার বিনোদন ভালো লাগে, আমি সকলকে বিনোদন দিতে পছন্দ করি, জাস্ট ইট, আর কোনো কিছু দরকার নেই। তো আমি অনুষ্ঠানটি শেষ করে চলে আসলাম। চলে আসার পর হঠাৎ করে একদিন সকালবেলা আমার ঘুম ভাঙলো, বাবা আমাকে ডাকছে, বৃষ্টি ঘুম থেকে ওঠ। তো দরজা প্রচুর পরিমাণে নক করছে। তো তারপরে আমি দরজা খুলে দেখলাম বাবাকে। বললাম, কি হয়েছে বাবা, এরকম করে চেঁচামেচি করছো কেন? আজকে আমার কোনো শো নেই, কিচ্ছু নেই, আমি আজকে একটু ঘুমাবো, অথচ তুমি আমাকে ডাকছো কেন, কি হয়েছে? বলে কি, দেখ মা, তুই বিভিন্ন জায়গায় শো করিস, এখানে ওখানে যাস, তো তোর একটা ড্রাইভারের দরকার আছে। তো আমি আবার বললাম যে কেন, আমি তো নিজে ড্রাইভ করে যেতে পারি, এখানে ড্রাইভারের আবার কি দরকার? পরে বাবা বলছে, না অবশ্যই দরকার আছে, কারণ তুই মেয়ে মানুষ আর তোর সেফটিরও কিছু দরকার আছে। সে ড্রাইভার বা তোর সিকিউরিটি গার্ড সব কিছুই হতে পারে, সে তোর সাথে থাকবে। পরে আমি আবার বললাম যে হ্যাঁ সিকিউরিটি গার্ড, তুমি ডাকো তো তাকে, কিসের সিকিউরিটি গার্ড, আমি একটু দেখতে চাই, কে সে, কোথায় থাকে, তার কি সার্টিফিকেট আছে, সে ড্রাইভিং করবে, তার কি কোনো সার্টিফিকেট আছে? পরে বাবা বললো যে দেখ মা, সার্টিফিকেটটা তো বড় কথা না, একটি গ্রামের ছেলে যদি কোনো একটা কাজ দিতে পারি তো মানে তোর কাছে, তাহলে তো অনেক বড় কিছু, সেই টাকায় যদি তারা উপকৃত হতে পারে সেটাই তো অনেক বড় কিছু, এত সার্টিফিকেট দিয়ে কি হবে? তবে ছেলেটি অনেক সুন্দর, তুই এটা মনে করিস না যে তোকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে অপমান করবে যে আপনার ড্রাইভার এরকম, আপনার ড্রাইভার সেরকম ভাবে কিছু বলতে পারবে না। তারপরে আমি বললাম যে সে শিক্ষিত কিরকম? তারপরে বাবা বলল যে ইন্টার পাস করেছে। আমি বললাম হোয়াট, আমি মাস্টার্স কমপ্লিট করা একটি মেয়ে, আমি ইন্টার পাসের একটি ড্রাইভারকে নিয়ে ড্রাইভিং করবে, সে আমার পাশে থাকবে, এটা কিভাবে সম্ভব? আবার তুমি বলে সিকিউরিটি গার্ড হিসেবে, তার সামনে দিয়ে যদি আমাকে কেউ তুলেও নিয়ে যায় সে তো কিচ্ছুই বুঝবে না, সে তো কিচ্ছুই করতে পারবে না। পর বাবা বললো যে দেখ বৃষ্টি, এরকম জেদি হওয়া ঠিক না। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি জিদ করবো না, কিচ্ছু করবো না। দেখি তো সে তোমার পছন্দের, তোমার কাঙ্ক্ষিত ছেলেটিকে, যাকে তোমার মেয়ের জন্য নির্বাচিত করেছ, ড্রাইভার হিসেবে অবশ্য। তারপর বাবা ওকে ডাকলো, তারপর সে আমার সামনে এসে দাঁড়ালো। আমি বললাম ওকে ফাইন। তারপর সন্ধ্যা আমার একটা শো ছিল, আমি ওকে বললাম এই যে শুনছেন? তারপর ও বললো, আমার দিকে তাকিয়ে, জি বলুন, ভদ্র একটি কণ্ঠে, জি বলুন ম্যাম। তারপর আমি বললাম যে আমার সন্ধ্যা শো আছে, আপনি তো আমার ড্রাইভার, সেক্ষেত্রে আমার সাথে যেতে হবে, সেটা কি আপনি জানেন? পরে সে বলল যে না ম্যাম, আমি জানতাম না, তো ঠিক আছে আমি রেডি হয়ে আসছি। তারপর আমি বললাম রেডি হয়ে আসছি, কি পোশাক আছে যে রেডি হওয়ার জন্য যাচ্ছেন এইভাবে?
তারপর বাবা বলল যে দেখ বৃষ্টি, এটা ঠিক না, মানুষকে এরকম করে কেন বারবার তুই অপমান করছিস? একবার ড্রাইভার বলছিস, আবার কি পোশাক আছে, এগুলো তো ঠিক না। তারপর আমার বাবা 10,000 টাকা ওকে বের করে দিয়ে বলল যে বাবা তুমি একদম তাড়াতাড়ি যাও, গিয়ে কিছু ড্রেস কিনে নিয়ে আসো। তারপর সে মার্কেটে যায়, যার পরে ড্রেস কিনে নিয়ে আসে, নিয়ে আসার পর পরে তো তার বর্ণনাটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের সবাইকে। সে হচ্ছে লম্বা, অনেক লম্বা, আর দেখতে মাশাআল্লাহ, আল্লাহ যেন নিজ হাতে তাকে বানিয়েছে, অসম্ভব সুন্দর একটি ছেলে। তারপর সে গাড়িতে গিয়ে বসলো। তারপর আমি উঠলাম, শো করলাম। শো করে আসার পর শো শেষ হতে হতে আমার রাত 12:30 আনুমানিক বেজেছে। তারপর বাসায় আসতে আসতে হঠাৎ করে ওর গাড়ির সামনে একজন দাঁড়িয়েছে। তারপরে ও গাড়ি থামালো। আমি বলছি, কি আশ্চর্য, গাড়ি থামালেন কেন আপনি? হ্যাঁ, আপনি কি আমার পারমিশন নিয়ে গাড়ি থামিয়েছেন? পরে সে বলল, ম্যাম মানে আমার ফ্রেন্ড তো আমাকে ইশারা করেছে, এই জন্য আমি একটু গাড়িটা থামালাম। তারপরে ও আচ্ছা আচ্ছা, আপনার আবার ফ্রেন্ড আছে নাকি? মাত্র তো ইন্টার পাস করেছেন, আবার কোন ফ্রেন্ডের সাথে দেখা করবেন আপনি? পরে ছেলেটি মিষ্টি করে একটু হাসলো। হাসার পরে ছেলেটা ডাকছে, হ্যাঁ এখানে আয়, মানে ইশারা করে বললো ছেলেটি যে এখানে আয়। তারপর তার ফ্রেন্ড আসলো। আসার পর বলছে, আরে বিপ্লব, তুই এখানে কেন? এত রাত্রিবেলা তুই ড্রাইভিং, মানে তোর, আমি তো অবাক হয়ে যাচ্ছি, তুই গাড়ি কবে কিনলি? তুই একটু একটু জানা শুনি যে গাড়ি কিনেছিস, কোথায় যাচ্ছিস? পরে বলে কি, দেখ আমি আসলে একা নেই, আমার এখানে আমার ম্যাম আছে। বলে হোয়াট, ম্যাম আছে? বলে কি হ্যাঁ, এই গাড়িটি ম্যামের, আমার না। পরে বলে কিন্তু তুই ভার্সিটির ক্লাস কেন করছিস না? পরে বলছে যে এমনিতেই আমি কয়েকদিন ধরে অসুস্থ ছিলাম, তো যার কারণে ক্লাস করতে পারছি না, আর আমি নতুন একটি জব নিয়েছি আজকে থেকে। তো যাই হোক, তারা কিছুক্ষণ গল্প করলো, করার পরে চলে গেল। তারপর আমি তাকে কোশ্চেন করলাম যে এই যে হ্যালো শুনছেন, আপনি নাকি ইন্টার পাস করেছেন, আপনি আবার এখন বলছেন যে তার মানে আপনার ফ্রেন্ডরা বলছে যে ভার্সিটির ক্লাস করিস না, এই সেই, এটা আবার কেমন কথা? পরে ছেলেটি একটু মিচকি হেসে বলল যে আসলে ম্যাম, আমি চাইনি সত্যিটা আপনার সামনে এসে দাঁড়াক, কারণ আপনাকে যদি আমি বলতাম যে আমি ভার্সিটিতে পড়া একটা ছেলে বা কিছু, তাহলে আপনি অ্যালাউ করতেন না আপনার এই চাকরিতে, যার কারণে আপনি শুধু না, আঙ্কেলও অ্যালাউ করতো না, যার কারণে আমি ইন্টার পাসের কথা বলেছি। আপনি অবশ্যই আপনার স্ট্যাটাস, আপনার সব দিক থেকে হয়তো বা অ্যালাউ করতেনও, যে আপনার জন্য ভালোই হতো যে ভার্সিটির একটা স্টুডেন্ট, তো সেক্ষেত্রে তো ভালোই হবে। কিন্তু আঙ্কেল আমাকে বলতো যে না বাবা, তুমি ড্রাইভিং করার দরকার নেই, তুমি পড়াশোনা করো। তো এই জন্য আমি আঙ্কেলের সাথে একটু মিথ্যা কথা বলেছি। আর আমি আপনাকে চিনি, যেহেতু ঢাকা ভার্সিটি আর ইডেন কলেজ খুবই কাছাকাছি, আপনাকে একবার দুইবার তিনবার নয়, অনেকবার দেখেছি। তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ, হয়েছে, আপনার বকবক থামান তো, আপনি তাড়াতাড়ি আমাকে বাসায় নিয়ে চলুন। তো তারপর আমি বাসায় আসলাম। আসার পরে পরের দিন আমি ওকে বললাম যে এই যে হ্যালো। পরে ও বলল যে আমাকে বলছেন ম্যাম? আমি বললাম হ্যাঁ আপনাকে বলছি, আপনাকে ছাড়া আর কাকে বলবো, এখানে কে আছে? আচ্ছা আপনার নামটা যেন কি বললো ওই দিন আপনার ফ্রেন্ডরা? বিপ্লব না? বিপ্লব
কি বিপ্লবী মানুষটা আপনি, যে আপনার নাম বিপ্লব রেখেছে আপনার বাবা মা? তারপরে আমার বাবা আমাকে ধমক দিল যে বৃষ্টি, আমি তোমাকে অনেকবার বলেছি যে মানুষকে এভাবে ইনসাল্ট করতে হয় না, তুমি কবে বুঝবে? তারপরে আমি আসলে ভাবলাম যে হ্যাঁ ঠিকই তো, এরকম আমি এত অহংকারী কেন? আমার মনের কাছে আমি প্রশ্ন করতে শুরু করলাম, আমি এত অহংকারী কেন? আছি আমার বাবার টাকা পয়সা আছে বলে কি আমি অহংকারী? মানুষকে দাম দিতে শিখিনি, মানুষকে দাম দিয়ে কথা বলি না, এটা তো আমার ঠিক না। আর সেটা আমার থেকে কোনো অংশেই কম না। আমি তাহলে কেন তাকে ইনসাল্ট করে কথা বলবো? বরং সে ঢাকা ভার্সিটির স্টুডেন্ট আর আমি ইডেন কলেজের। সে অবশ্যই আমার থেকে তার লেভেল উপরে। তো আমি তাকে বললাম যে আসলে আমার ভালো লাগছে না, আমার সাথে একটু চলুন, আমি একটু বেড়াবো। তারপর ড্রাইভিং করে প্রায় আমাদের গ্রাম থেকে ঢাকায় আসতে, যেহেতু প্রাইভেট কার, 2 ঘন্টা বা 3 ঘন্টা লাগে। কারণ ঢাকার যে পরিমাণে জ্যাম থাকে, প্রচুর জ্যাম। তো আমি ঢাকায় আসলাম, তারপরে স্মৃতিসৌধ, তারপরে রমনা পার্ক, তারপরে আরো কিছু কিছু জায়গা ঘুরলাম। খুব ভালো লাগছিল ঘুরতে। সে আমার পিছনে ছিল, আমি সামনে হাঁটছিলাম। তো এক জায়গায় আমি, কিছু গাছ আছে ওখানে ছবি তুলছি, আর কয়েকটি ছেলে আমার দিকে তাকিয়ে আছে। তারপরে সে হঠাৎ করে গিয়ে বলল, এক্সকিউজ মি, আপনি ওনার দিকে তাকিয়ে আছেন কেন? আপনারা এভাবে ওনার দিকে কেন তাকিয়ে আছেন? পরে ছেলেগুলো বলল যে এত সুন্দর মানুষকে নিয়ে ঘুরছেন, শুধু কি আপনি দেখবেন? আমি একটু দেখতে পারি না? আমরা একটু দেখতে পারি না? পরে ও আবার বলল যে জাস্ট শ্যাট আপ, ওকে? আপনারা কেন দেখবেন? আর জানেন না মেয়েদের দিকে এভাবে তাকাতে নেই? আপনাদের ঘরে কি মা বোন নেই? পরে বিপ্লব তখন তাদেরকে কিছু কথা বলার পরে তারা ওখান থেকে চলে যায়। তো যাই হোক, আমি ছবি তুলতে শুরু করি, ছবি তুলি, আশেপাশটা খুব সুন্দর। তারপর আবার গাড়িতে উঠি, ওঠার পরে আমরা শহীদ মিনারের ওখানে যাই। শহীদ মিনারের ওখানে বসলাম, বসার পরে আমি আবার বললাম যে আচ্ছা আপনি একটু আমাকে বাদাম এনে দেন তো। পরে বিপ্লব বাদাম নিয়ে আসলো, নিয়ে আসার পর বলছে, আমি আবার বললাম যে আসলে কি বাদাম টাদাম ওরকম ভাবে আমার খাওয়া হয় না কখনো। তো পরে ও বুঝতে পেরেছে, ও আচ্ছা ম্যাম ঠিক আছে, আমি আপনাকে ছিলে দিচ্ছি, আপনি খান। তারপর ও বাদাম ছুলে ছুলে দিল, আমি খেলাম। তো তখন বুঝতে পেরেছি যে একটা মানুষের ভিতরে যে সুন্দর একটি মন আছে, তাদের নরম হৃদয় আছে। যেহেতু ছোটবেলায় আমার মা মারা যায়, আমি আসলে আদর ভালোবাসা, আমার বাবা আমাকে যথেষ্ট আদর করেছে, কিন্তু তারপরেও তো মায়ের ভালোবাসা তো অন্যরকমই থাকে। আর আপনারা শুনেছেন যে আমরা অনেক প্রভাবশালী, মানে আমার বাবার অনেক খ্যাতি, অনেক টাকা পয়সা, সব দিক থেকেই অন্যরকম। তো বাবা বেশিরভাগ সময় বাইরে থাকতো, আমি একা একা থাকতাম। তো ও আমাকে বাদাম ছুলে ছুলে দিচ্ছে, আমি খাচ্ছি, আর আমি ওর দিকে তাকাতেই ও লজ্জা পেয়ে মাথাটা নিচু করে ফেললো। তারপর ও বলছে যে ম্যাম আর কতক্ষণ থাকবেন, চলুন না, আঙ্কেল বকা দিবে। পরে আমি বললাম যে আর কিছুক্ষণ থাকি না, কিচ্ছু বলবে না আঙ্কেল। আমি না আমার বাবার কথা বলছিলাম, কিচ্ছু বলবে না আমার বাবা। তারপর ও বলল যে ঠিক আছে ম্যাম, সমস্যা নেই, থাকুন তাহলে।
তারপরে আমরা আবার উঠলাম, উঠে হাঁটছি চারপাশে। খুব ভালো লাগছিল সেই দিনটি, খুব ভালো লাগছিল, যেটা বলে শেষ করতে পারবো না। তারপরে হাঁটতে হাঁটতে আমি খুব ক্লান্ত। আমি বলছি, বিপ্লব, আপনাকে একটা কথা বলবো? পরে বলছে, জি বলুন। বলে, আমি এবার বললাম যে দেখুন, এসব আপনি চাপনি না আমার বলতে ভালো লাগে না। ছোটবেলা থেকে আমি আমার বাবাকে তুমি বলে আসছি, সো আমি আপনাকেও তুমি বলতে চাই। তারপরে বিপ্লব বলল যে, ম্যাডাম অবশ্যই আপনি তো আমাকে তুমি বলবেন, তুই বলবেন, যা ইচ্ছে তাই বলবেন, কারণ আমি তো আপনার ড্রাইভার, আমি আপনার সিকিউরিটি গার্ড। তো আপনি আমাকে অনেক সম্মান করেন বলে আপনি আমাকে আপনি বলেন। তো আমি আপনার উপরে কি বলবো? আমি আপনার মুখের উপরে কিছু বলতে পারিনি, তাই আমি আপনাকে কিছু বলিনি ম্যাম। অবশ্যই আপনি আমাকে তুমি বলতে পারেন, তুইও বলতে পারেন। আর আমি বললাম যে দেখো, তুমি বিষয়টা এভাবে নিচ্ছ কেন? আমি কিন্তু তোমাকে ঠিক পজিটিভ ভাবে কথাটা বলছি, যে আমার আসলে আপনি টাপনি ভালো লাগে না, আমি তোমাকে তুমি বলতে চাই। পরে বললো, ঠিক আছে, সমস্যা নেই, বলবেন। তারপর আমি বললাম যে ঠিক আছে, তুমি এখানে বসো, আমি আসছি। তারপরে ওখান থেকে দেখি ছোট দুটো বাচ্চা অনেকগুলো ফুল নিয়ে যাচ্ছে। তারপর আমি ওদেরকে বললাম, এই দাঁড়াও তো। পরে ওরা আবার, যেহেতু পথ শিশু, ঢাকাতে এরকম অ্যাভেলেবেল দেখা যায়, ছোট ছোট বাচ্চারা ফুল বিক্রি করে শুধুমাত্র তাদের টাকা উপার্জনের জন্য, তাদের বাবা মাকে খুশি করানোর জন্য 50 টাকা 100 টাকা নিয়ে গিয়ে তারা তাদের বাবা মাকে দেয়। তো আমি আবার ওদেরকে বললাম যে আচ্ছা, ওখানে বিভিন্ন রকমের ফুল ছিল, বেলি ফুল ছিল, বকুল ছিল, লাল গোলাপ ছিল। আমি বললাম যে আচ্ছা, এই ফুলগুলো কত নেবে তুমি? পরে বললো, আপা মাত্র 100 টাকা। আমি কি বলছো বোকার মতো, এতগুলো ফুল 100 টাকা? কি? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ আপা, 100 টাকায়। আর আপনারা যদি আমাদেরকে নাও দেন তাও তো আমরা কিছুই বলতে পারবো না। এরকম তো কতজনই করে, ফুল নেয় কিন্তু টাকা দেয় না। তারপর আমি বললাম যে আহারে, তাই? ফুল নেয় কিন্তু টাকা দেয় না? ঠিক আছে, তোমাদের সব ফুলগুলো আমি নিয়ে নিচ্ছি। আর তোমার গার্জেনটা কোথা থেকে বলো তো? পরে বলে কি, এই তো পাশের বস্তিতেই। আমি বললাম যে ঠিক আছে, পাশের বস্তিতেই চলো, আমি তোমাদের পাশের বস্তিতেই যাব। তারপর ওখানে গিয়ে দেখলাম কি দুর্বিষহ একটা ছোট্ট ঘর, সেখানে সবাই মিলে থাকে, খুব কষ্ট হয় থাকতে। তারপর আমি বললাম যে তোমার মাকে ডাকো তো, তোমাদের মা কোথায়? পরে আসলেন একটা মহিলা, তবে সে খুবই অসুস্থ। তার অসুস্থ মায়ের জন্য ওষুধ কেনার জন্য তারা দুজন ফুল বিক্রি করে। তো আমি বললাম যে আঙ্কেল, আন্টি, তার বাবাও ছিল ওখানে। আমি বললাম দেখুন, আসলে আমি ওদের কাছ থেকে ফুল কিনেছি, তো ওরা ছোট মানুষ, ওদের কাছে টাকা দিলে ওরা যদি হারিয়ে ফেলে বা কিছু, তো আমি শুনলাম যে আপনাদের মানে খুব কাছের বস্তিতে আপনারা থাকেন, যার কারণে আমি দেখতে এসেছি আপনাদেরকে। তারপর আমি 2000 টাকা তাদেরকে দিলাম। তারপর আমি ফুল দিয়ে আবার চলে আসলাম সোজা ও যেখানে বসে আছে ওখানে। এসে দেখছি স্মার্ট বয় চুপচাপ ওখানে বসে আছে, আমাকে দেখে তাকালো। তারপর একটু অবাক হয়ে বলছে, ইয়ে ম্যাম, এতগুলো ফুল আপনি কেন বহন করতে গেলেন? আমাকে ফোন করলেই তো আমি যেতাম, আপনার কষ্ট হয়নি? আমি বললাম, দূর, কিসের কষ্ট হয়েছে? তারপর ও বলল যে ঠিক আছে, আমাকে দিন, আমি গাড়িতে নিয়ে যাচ্ছি। পরে আমি বললাম যে গাড়িতে নিবে কেন? আমি কি গাড়িতে নেওয়ার জন্য ফুলগুলো কিনেছি? এগুলো তোমার জন্য, এই ফুলগুলো শুধু তোমার জন্য এনেছি, দিছি
করে তাকিয়ে আছে। আমি ওর গালটি হালকা করে ধরে বললাম, আরে বোকা, এমন অবাক হওয়ার কি আছে? আমি সত্যি বলছি, আমি এই ফুলগুলো তোমার জন্য এনেছি। তারপরে ওখান থেকে একটি লাল গোলাপ বের করে ওর হাতে দিয়ে বললাম, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি জানি না আজকে কি হয়েছে আমার, তবে কেন জানি মনে হচ্ছে তোমাকে ভালোবাসি। আমি জানি না আজকে যেন কি হয়েছে আমার, কেন জানি বলতে ইচ্ছে করছে তোমার খুব কাছে আসি। এটা বললাম, বলার পর আমার দিকে তাকিয়ে আছে। ও বলছে, ম্যাম আপনি এগুলো কি বলছেন? আপনি আমার ম্যাম, আর আমি আপনার চাকর। চাকরের সাথে কি সম্পর্ক হতে পারে? এমন প্রভাবশালী একটি পরিবারের মেয়ে আপনি। প্লিজ ম্যাম, আপনি এগুলো বলে আমার আঙ্কেলকে ছোট করবেন না, আঙ্কেলের মান সম্মান ধুলে মিশিয়ে দেবেন না। আমি বললাম যে আচ্ছা, প্রভাবশালী আর ম্যাম এই কথাগুলো কেন আসছে এখান থেকে এখানে? তুমি আজকে থেকে আমাকে তুমি, শুধু তুমি বলবে। যদি আপনি বলো তোমার সাথে আমি আর কথা বলবো না। পরে ও তাকিয়ে আছে। আমরা কি, শোনো, তাকিয়ে থেকে কোনো লাভ হবে না। তুমি ফুলগুলো নাও, নিয়ে এখান থেকে একটি ফুল আমাকে দাও, দিয়ে বলো লাভ ইউ টু বৃষ্টি। পরে ও একটু হাসলো, হেসে বললো যে ম্যাম মিথ্যে স্বপ্ন দেখাচ্ছেন। আপনারা তো জানেনই আমাদের মতো গরিবদের প্রেম ভালোবাসা এরকম ওয়ার্ড মুখে আনতে হয় না। কিভাবে আমি আপনাকে লাভ ইউ টু বলবো আপনি বলুন তো। পরে আমি বললাম যে দেখো বিপ্লব, অনেকবার বলেছি, আর বলতে পারবো না। আর এতটুকু মনে রেখো, আমি, তুমি যেমন বলেছো যে তুমি মিথ্যে কথা বলতে পছন্দ করো না, আমিও তোমার মিথ্যে কথা বলতে পছন্দ করি না। তোমাকে আমার ভালো লেগেছে, দ্যাটস ইট। আমি তোমাকে মিথ্যে কেন বলতে যাব? আমি তোমাকে এখনো বলছি আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি না বলো তাহলে কিন্তু এই যে আমি একা চললাম, তুমি এখানে থাকো। তারপর ও ফুল ঠিক আমার কথা মতো ওখানে একটা ফুল নিল, নেওয়ার পর আমার চুলের খোপায় ফুলটা গুজে দিল। তারপর বলল লাভ ইউ টু, লাভ ইউ টু বৃষ্টি, আমিও আপনাকে ভালোবাসি। তারপর আমার দিকে তাকিয়ে রইল, আর আমার হাতটা শক্ত করে ধরে থাকলো। তারপর তাকিয়ে বলল, বৃষ্টি আপনি আমাকে ছেড়ে কখনো যাবেন না তো? ধরেন অনেক ঝড় আসলো, আপনার বাবা আমাদের এই সম্পর্কটা মেনেই নিল না, তখন আপনি কি করবেন? আমি হেসে বললাম, আমার বাবা মেনে নেবে না? আমার বাবা আমাকে তার প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। আমি যদি তার কাছে আকাশের চাঁদ চাই, তার পক্ষে সম্ভব হলে সে সেটাও এনে দেওয়ার চেষ্টা করবে। আর আমি তো সামান্য সামান্য একটি জিনিস চাবো তার কাছে। আর আমার বাবাই তো তোমাকে আমার গিফট হিসেবে আমার বাসায় এনেছে। আমার বাবার কারণেই তো তোমাকে পেয়েছি আমি। আজকে যদি আমার বাবা তোমাকে না নিয়ে আসতো, আমি কি তোমার মতো একটা ভালো মানুষকে পেতাম? কখনোই পেতাম না। আমার বাবা অবশ্যই অবশ্যই মেনে নেবে তোমাকে, তোমার যোগ্যতার কারণে, তোমার সততার কারণে। এগুলো বলার পর আমরা গাড়িতে গিয়ে বসলাম। তারপরে ও ড্রাইভিং করছে আর আমি ওর কাঁধটা শক্ত করে ধরে আছি। তারপর রাস্তার এক জায়গায় থামলো, থামার পরে আইসক্রিম এনে দিল আমাকে। তারপরে আমি বললাম যে তুমি একটু খাও। তারপর আমরা 50-50 আইসক্রিম খেলাম। আর আজকে প্রথম এরকম রোমান্টিক
লাইফ লিড করছি আমি। কোনো একটি পুরুষের কাঁধে হাত রেখে যাচ্ছি। সে পুরুষটি হচ্ছে আমার প্রেমিক পুরুষ, আমার ভালোবাসার মানুষ, আমার স্বপ্নের মানুষ, আমার কাঙ্ক্ষিত সেই মানুষটি, যার জন্য আমি এতদিন অপেক্ষা করেছি, যার জন্য এই জিদ্দি মেয়েটি, রাগী মেয়েটি এতদিন ধরে অপেক্ষা করেছিল। সে হচ্ছে আমার বিপ্লব। খুব ভালো লাগছিল। রাত, চারপাশে চাঁদ, ঝিরিঝিরি বাতাস। তারপরে গ্লাসটি খোলা ছিল, জানলা দিয়ে অনেক সুন্দর সুন্দর প্রকৃতি, অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল। খুব ভালো লাগছিল, মনোমুগ্ধকর দৃশ্যগুলো। কার না ভালো লাগবে ভালোবাসার মানুষের কাঁধে হাত রেখে পথ চলতে, গাড়িতে বসে থেকে তার সাথে গল্প করতে। যে মানুষের মনে প্রেম নেই, যে মানুষ ভালোবাসার বিরোধিতা করে, যে মানুষ ভালোবাসাকে লাইক করে না, তাদের মধ্যেও সেই মুহূর্তে অনেক কিছু জাগ্রত হবে। তারও বলতে ইচ্ছে করবে লাভ ইউ বিপ্লব, বা তাদেরও বলতে ইচ্ছে করবে তাদের সে মানুষটিকে আমি তোমাকে ভালোবাসি, বা আমি আপনার জন্য অপেক্ষা করতে চাই, যুগ যুগ অপেক্ষা করতে চাই। এভাবে পথ শেষ হয়ে গেল। বাসায় এসে বাবা দেখছি সেই আমাদের অপেক্ষায় বসে আছে। তারপর ডিনার করলাম। বাবা একটু রাগ, এত রাতে তার মেয়ে বাড়ি ফিরেছে। তারপর আমার বাবার আবার একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে ডায়াবেটিস ছিল। তার নিয়মিত খাবার দাবার মেনটেন করে খেতে হতো, কিন্তু খেতে পারেনি আমরা না আসার কারণে। তার ওষুধ খাওয়াটা মিস হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে, যার কারণে বাবা একটু রাগ। তারপর আমি বাবার কপালে ছোট্ট একটি চুমু দিলাম। তারপর বাবাকে বললাম সরি বাবা, আমার ভুল হয়ে গেছে, আর এরকম ভুল যেন কখনই না হয়, এই শর্ত আমি তোমাকে দিচ্ছি। তবে সেই শর্তটি দেওয়ার আগে আমি তোমাকে একটি কথা বলতে চাচ্ছি। তুমি যদি রাজি হও তাহলে আর এরকম ভুল কখনো করবো না। পরে বাবা হেসে বলল, যারে পাগলি মেয়ে, তো জন্মের পর থেকে তো আমি তোকে অনেক আদর করেছি, তোর মা ছিল না, বাবা আমাকে কখনো তুই বলেনি। তবে ওই দিন একটু আবেগপ্রবণ হয়ে আমাকে তুই বলে ফেলেছিল। তো বললো যে তুই তো আমার সেই মা, যেই মা, আমার মা মরে যাওয়ার পর থেকে সেই মায়ের অভাব আমি ভুলেছিলাম। তোকে আমি সেভাবে ভালোবাসি মা, তুই কি চাস আমার কাছে বল। তারপরে আমি বললাম যে বাবা, আমি তোমার টাকা পয়সা, সম্পত্তি, তোমার বড় বড় ইন্ডাস্ট্রি, কোনো কিছুরই কোনো ভাগ চাই না। আমি ছোট্ট একটি জিনিস চাইবো, সেই জিনিসটি তুমি আমাকে গিফট করেছিলে একদিন, সে মানুষটির কথা তুমি আমাকে বলেছিলে একদিন। সে হচ্ছে বিপ্লব। আমি বিপ্লবকে আমার জীবন সঙ্গী হিসেবে পেতে চাই বাবা। প্লিজ তুমি অনুমতি দাও, তুমি একদমই দ্বিমত পোষণ করো না, আমি ওকে ভালোবাসি। পরে বাবা ফেসটা দেখে বুঝলাম যে সে হয়তোবা একটু অমত করেছিল, কিন্তু তারপরেও মেয়ে তো, আমি তো বাবার মা, যার কারণে বাবা আমাকে জড়িয়ে ধরে বলল যে তুই তো এরকম চাইবি, সেটা আমি কখনো কল্পনা করিনি। আমার মেয়ে কাউকে ভালোবাসবে, আমার মেয়ের মন কেউ জয় করতে পারবে, এটা তো আমি কখনো জানতাম না। তো ঠিক আছে, আমি খুব শীঘ্রই তোদের বিয়ের ব্যবস্থা করছি। তারপর বিপ্লব বাবার সামনে, ও খুব লজ্জা পেয়েছে, আর ও বাবাকে বলছে সরি আঙ্কেল, আমি আসলে। পরে আমি বললাম, আমি ওর মুখটা ধরলাম, ধরে বললাম এই কিসের সরি,
তুমি কি আমাকে বলেছো নাকি? আমি তো তোমাকে ভালোবাসার কথা বলেছি। তারপর আমরা দুজন একসাথে থাকা শুরু করলাম। আমাদের বিয়ে হয়ে গেল। খুব মধুর সম্পর্ক। ওকে আমার বাবা আমাদের ফ্যাক্টরিতে জিএম এর পদটা ওকে দিয়ে দিল। জিএম এর দায়িত্ব ও পালন করত। অফিসে যেত, ছোট্ট একটি চুমু দিয়ে আমার কপালে। অফিস থেকে এসে আমাকে অনেক আদর করত। খুব মজা হতো আমাদের। বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম, সেই শহীদ মিনার। রাত্রে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতাম। সারাদিন অনেক টায়ার্ড থাকতো, তারপরও রাত্রে এসে এখানে সেখানে ঘোরাফেরা। খুব এনজয়েবল ছিল আমাদের দিনগুলো, খুব মজার ছিল সেই স্মৃতিগুলো। এই জন্য আপনাদের মাঝে এসে শেয়ার করলাম। সো প্রিয় ভিউয়ার্স, কেমন লেগেছে আমাদের গল্পটি? মিষ্টি মিষ্টি প্রেম, সেই জিদ্দি মেয়ের মনে ভালোবাসার ফুল ফোটানো কম কথা নয়, কিন্তু অনেক ভালো হলেই এত কিছু সম্ভব হয়। তো ভালোবাসার গল্প শুনতে কার না ভালো লাগে? যদি আপনারা এরকম লাভ স্টোরি শুনতে চান, তাহলে অবশ্যই বিনোদন জগতের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিনোদন জগতের সাথেই থাকুন। আর অবশ্যই আপনাদের বন্ধুদেরকে গল্পগুলো শেয়ার করুন। আর কমেন্ট করে জানাবেন যে আপনারা কি ধরনের গল্প চান। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর বিনোদন জগতের সাথেই থাকুন।